আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শোনাই। সচিবালয়ে আগুনের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারা। আজ বিকেল 3:30টায় এই কমিটির সদস্যরা আবারও সচিবালয়ের 7 নম্বর ভবন পরিদর্শন করবে এবং সেখানে বৈঠক করবেন। এই কমিটি কাজ শুরুর প্রথম 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা আছে। অপরদিকে একই ঘটনায় গঠিত অন্য কমিটিগুলো তাদের কাজ শুরু করেছে। বুধবার গভীর রাতে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। প্রথমে 6 তলায় লাগলেও সেই আগুন ছড়িয়ে পড়ে 9 তলা পর্যন্ত। ফায়ার সার্ভিসের 19 ইউনিটের চেষ্টায় 6 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের প্রবেশ পাস বাতিল করা হয়েছে। এতে আরও বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। সাময়িক সময়ের জন্য সাংবাদিকরাও প্রবেশ করতে পারবেন না। পরবর্তী নির্দেশ দিলে পূর্বের ন্যায় প্রবেশাধিকার পাবেন বলে উল্লেখ করা হয়। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় বিএনপি নেতা রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সহ অনেকের অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়। যারা জনগণের এই টাকা পাচার করেছেন, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। সারা দেশে দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। এতে স্থবিরতা বিরাজ করছে উত্তরাঞ্চলের একমাত্র নদী বন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। বিপাকে পড়েছেন শ্রমিক, ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্টরা। বাঘাবাড়ি নৌ বন্দর হয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে জ্বালানি তেল সহ সকল পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে উত্তরাঞ্চল জুড়ে জ্বালানি তেল সংকট দেখা দেওয়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। এছাড়া বরিশাল, মোংলা সহ বিভিন্ন স্থানে নৌপথে পণ্য পরিবহন বন্ধ আছে। চাঁদপুর এমভি আল বাখেরা জাহাজে 60 নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই কর্মবিরতির ডাক দেয়। দর্শক, ধর্মঘটের বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, ধর্মঘটে পণ্য পরিবহন বন্ধ থাকায় কি প্রভাব পড়ছে জানাবেন। ফারিয়া, নারায়ণগঞ্জেও সারা দেশের মতো পণ্যবাহী নৌযানগুলি ধর্মঘট ডেকেছে জাহাজি শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন। এই ধরনের ধর্মঘটে যেটা হয়, এমনিতেই দেশে পান থেকে চুন খসলেই জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এই ধরনের ধর্মঘটের সাথে কিন্তু এই ব্যাপারটাই জড়িত, কারণ নারায়ণগঞ্জ থেকে অনেক পণ্য সারা দেশে যায়। আর এরকম ধর্মঘট হলে জিনিসপত্রের সরবরাহ যেমন কমে যায়, দাম বাড়ে, তেমনি যারা শ্রমিক কর্মচারী আগস্ট থেকে কিন্তু শুরু হয়েছে বিভিন্ন গেল 5 আগস্ট থেকে কিন্তু শুরু হয়েছে যে ঘটনা, জাহাজের মধ্যে 7 জন খুন হয়েছে। এই 7 জন খুনের সাথে কিন্তু অল্প সময়ের মধ্যেই জাহাজেরই একজন স্টাফকে গ্রেফতার করেছে র্যাব 11 এবং সেই স্টাফ কিন্তু প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে যে কি কারণে, কেন, তিনি কিভাবে
খুন করলেন। কিন্তু এই প্রশ্ন উঠলেও জাহাজি শ্রমিক ফেডারেশন রাজ যখন বিক্ষোভ করছেন তারা বলছেন যে একজনের পক্ষে এমন খুন করা সম্ভব নয়, এর পেছনে কারা কারা আছেন তা খতিয়ে তাদেরকে ধরতে হবে এবং আরো কিছু দাবিতে তারা এই ধরনের ধর্মঘট ডেকেছেন। বলা চলে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে তারা এই কথা বলছেন। এতে করে সাধারণ মানুষ যেমন বিপাকে পড়ছে, তেমনি এর সাথে এই শিল্পের সাথে যারা জড়িত বা এই পণ্যবাহীর সাথে যারা বিভিন্নভাবে জড়িয়ে আছেন তারাও কিন্তু ভালো নেই। এই ধরনের ধর্মঘটে অনেক সচেতন মহল বলছেন যে সরকারের উচিত আলোচনার টেবিলেই সমাধান করা। ফারিয়া। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। শীতকালীন সবজির দাম কমে আসলেও বাড়ছে মাছ মাংসের দাম। লাগামহীন এমন দাম বৃদ্ধিতে অস্থির সাধারণ মানুষ। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা, যা গত সপ্তাহে ছিল 190 থেকে 200 টাকা। এদিকে ব্রয়লারের পাশাপাশি স্বস্তির খবর নেই মাছের বাজারেও। মাছ বিক্রি হচ্ছে আগের সেই বাড়তি দামে। এই অবস্থায় বাজারে ক্রেতাদের অসন্তোষ থাকলেও সরকারের নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। বাজার মনিটরিং দুর্বলতার কারণে অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থির করে রেখেছে বলে অভিযোগ ক্রেতাদের। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উনি যে দু একটি বিষয় আমার কাছে নিয়ে আসেন আমি করে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের কার্যক্রম সম্প্রসারিত করার জন্য এবং আরও বেগবান করার জন্য যেনারা এই অ্যাসোসিয়েশনে এখন আছেন ওনারা যদি আমার কাছে আসে আমি আর্থিক এবং অন্যান্য বিষয়ে সকল সহযোগিতা প্রদান করব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং করতে চাই আপনাদের এই অবসর জীবনে যদি কোনো সমস্যা হয় আমার কাছে গত সপ্তাহে কয়েকজন আমার কাছে আসে এবং আমি যথাসাধ্য চেষ্টা করেছি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে। আমাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত জটিল। আপনি চাকরিকালীন সময়ে যেভাবে ছিলেন এখন সেভাবে থাকতে পারবেন না। একটি ফ্ল্যাট কিনবেন, একটি বাড়ি করতে যাবেন, একটা কিছু করতে যাবেন, নানাবিধ জটিলতা এসে সৃষ্টি হয়। এই সকল জটিলতার জন্য আমি যতদিন আমার এই চেয়ারে আসি আমার কাছে আসবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার ব্যক্তিগত ওই সকল সমস্যার সমাধানের জন্য। সবাই মিলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই মিলে আমরা আমাকে সার্ভিং বলাটাও ঠিক হবে না, হাফ সার্ভিং হাফ। তো আমরা যেন সবাই মিলে ভালো থাকতে পারি। বিশেষ করে যারা অবসর জীবনে আছেন তাদের অনেক জটিলতা আছে আমি জানি, সেই জন্য আমাদের কাছে আসবেন, আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সাহায্য। দেখছিলাম ডিএমপি কমিশনারের বক্তব্যের অংশবিশেষ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিজিবির সিলেট ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির ভারতের অংশে সবুজ মিয়া নামের ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। সবুজ গোয়াইনঘাট উপজেলার ভিতরকুল গ্রামের বাসিন্দা। শুক্রবার সবুজ সহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের এলাকায় প্রবেশ করে। তাদের মধ্যে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক গাঁদা বন্দুক দিয়ে ছোড়া গুলি করে। এতে সবুজের মৃত্যু হয়। পরে তার সহযোগীরা সবুজের মরদেহ বাংলাদেশে নিয়ে আসে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। পঞ্চগড়ে 5 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর 6টায় 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। তবে দিনে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজ করে। ভোরে সামান্য কুয়াশা দেখা গেলেও সূর্য ওঠার সঙ্গে তা কেটে যায়।
চুয়াডাঙ্গায় ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। দিনাজপুরের হিলিতে ঘন কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে দুর্ভোগে আছেন মানুষ। ভোর 6টার দিকে এই জেলায় 11.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।